সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ২৬তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। পুলিশ ক্যাম্পটা এখন প্রায় খালি। ম্যাগাজিন কোয়ার্টারে মাত্র একজন সেন্ট্রি পাহারায়। কালীপুকুরের দক্ষিণ পাড়টায় অফিসারদের কিছু কোয়ার্টার। ওদের ছেলেপিলেরা বাগানে ছুট বসন্তি খেলছে। পিলু বাবার খোঁজে বের না হলে এখন এদের মধ্যে রাজার মতো বিরাজ করত। ওকে দেখে কেউ কেউ দৌড়ে এলো। সে ওদের পাত্তা দিল না, বলল, বাবাকে খুঁজতে যাচ্ছি। তোর বাবা আবার উধাও হলো? উধাও হবে কেন? এই যে বলিস, বাবাটাকে নিয়ে আমাদের হয়েছে মুশকিল, কদিন বাদে বাদে বেপাত্তা। বাবা তো কাজে যায়, কাজে গেলে দেরি হতেই পারে। আমার সামনে পিলু এদের কথা বরদাস্ত করতে চায় না। সে আমাকে নিয়ে জোর জার করে রাস্তায় উঠে গেল। পুলিশের প্যারেড এবার শেষ হয়ে যাবে। বিউগল বাজছে। এই বিউগল বাজলেই আমরা আমাদের সময় ঠিক করে নিই। 5টা বাজে। আবার ফল ইনের সময় বিউগল বাজবে। আমরা শহরে গেলে ফিরতে 9টা বেজে যেতে পারে। পুলিশ ক্যাম্পের ভেতর দিয়ে যেতে হয়। তখন সেন্ট্রি হাঁকে, হু কামস দেয়ার? পিলু বলবে, আমি আমি পিলু। সঙ্গে সঙ্গে সেন্ট্রি ঠিক বুঝতে পারবে বন জঙ্গলের মধ্যে যে ঠাকুরকর্তা ঘর বাড়ি বানিয়েছে পিলু তার ছেলে। পিলু ফের বলবে, আমার সঙ্গে দাদা আছে, বাবাকে খুঁজতে শহরে গেছিলাম। এগুলো আমার পরিচিত দৃশ্য। কাজেই রাত হলেও খুব একটা ভয় থাকে না। কিন্তু আমাদের বেশি দূর যেতে হলো না। করাতকলটার কাছে রাস্তাটা বাঁক নিয়েছে। এই বাঁকটার মুখে দাঁড়ালে 55 তলার বড় বটগাছটা দেখা যায়। তার নিচে রাস্তাটা বাঁক খেয়ে একটা গেছে শহরে, অন্যটা স্টেশনে। সাইকেল রিক্সাটা কিছুক্ষণ আড়াল করে রেখেছিল মোড়টা। ওটা সরে যেতে পিলু বলল, ওই দেখ, বাবা আসছে। সাঁঝবেলার একটা লাল আভা থাকে। অনেক দূরের বস্তু বোধ হয় তখন আরও স্পষ্ট হয়ে ওঠে। আমার নজরে আবছা মতো একটা মিছিল ভেসে উঠল। একদল মানুষ প্রায় মিছিল করে আসছে। এদের মধ্যে আমার বাবা আছেন। আমি ঠিক ঠাউর করতে পারছি না। বললাম, কি আন্দাজে বলছিস? কোথায় বাবা? ওদের মধ্যে দেখবি ঠিক বাবা আছে। পিলু কি হাওয়ায় বাবার ঘ্রাণ পায়? আমি কিছুই ঠাউর করতে পারছি না, অথচ পিলু অনায়াসে পারছে। বাবার কাছ থেকেও আমি বোধহয় আলগা হয়ে যাচ্ছি। পিলুর এখনো সেটা হয়নি। পিলুর জীবনে কোনো ছর্দির আবির্ভাব হতে এখনো অনেক দেরি। এসব ভেবে পিলুর ওপর আমার খুব হিংসা হলো। বললাম, তুই বড় আজে বাজে বকিস। আর তক্ষুনি 2টো ট্রাক শাঁ শাঁ বেগে ধেয়ে আসছে। দানবের মতো কেমন খাবো খাবো করতে করতে আসছে। পিলু আমার হাত ধরে টানতে টানতে জমিতে নেমে গেল। সে জানে এদের কোনো মায়া দয়া নেই। কীট পতঙ্গের মতো ওরা মানুষকে দেখে। তার দাদাটির হয় বাস ড্রাইভার না হয় ট্রাক ড্রাইভার হবার কথা ছিল। শেষ পর্যন্ত বাবার পরিকল্পনা মতো তার দাদাটি যে সে রাস্তায় হাঁটেনি, এজন্য এখন সে গর্বিত। কারণে অকারণে সে তার বন্ধুদের বলতে ভালোবাসে, দাদা আমার কলেজে পড়ে। এই কলেজে পড়ার সঙ্গে পিলুর কোথায় যেন সম্ভ্রম বোধ জড়িত। ট্রাক দুটো ঠিক যখন আমাদের সামনে দিয়ে যাচ্ছিল, পিলু মুখ ভেঙচে দিল। ওর ভারী রাগ ট্রাক ড্রাইভারদের ওপর। কবে কাকে চাপা দিয়েছিল, সেই রাগ সে পৃথিবীর তাবৎ ট্রাক ড্রাইভারদের ওপর পুষে রেখেছে। একটা কিছু হাতে নিয়ে সে ঢিল ছুঁড়তে যাচ্ছিল। তাড়াতাড়ি আমি হাত ধরে ফেললাম। এই, কি করছিস? ওরা যদি গাড়ি থামিয়ে আমাদের তাড়া করে? ধুস, পারবেই না। কেন পারবে না বুঝতে পারি। পিলু শশকের চেয়ে দ্রুত দৌড়াতে পারে, আমিও পারি। কিছুটা ছুটতে পারলেই নবমী বুড়ির বনটা পাওয়া যাবে। সেখানে ঢুকে গেলে কার সাধ্য নাগাল পায়। যেন বড় বড় গাছগুলি দাঁড়িয়ে সে দানবের মতো ট্রাক ড্রাইভারদের হাত থেকে তাকে এবং তার দাদাকে রক্ষা করবে। চোখের পলকে সে অদৃশ্য হয়ে যেতে পারবে, সেটা সে ভালোই জানে। তবু আমার কথা যেন নিরস্ত হলো। বাবাকে খুঁজতে যাচ্ছি, এ সময় উটকো ঝামেলা বাঁধানো যে ঠিক হবে না, পিলু সেটা বুঝে হাত থেকে ঢিলটা ফেলে দিল। তারপর আমাকে সঙ্গে নিয়ে ফের রাস্তায় উঠে বলল, ওই দেখ, আমি মিছে কথা বলি না।
ট্রাক দুটো দেখে আমরা বেশ অনেকটা দূরে সরে গিয়ে দাঁড়িয়েছিলাম। ট্রাক দুটো চলে যাবার পর রাস্তায় উঠতে গিয়ে তা ধরা গেল। আমি একা থাকলে বোধহয় এতটা হতো না, কিন্তু পিলুর যে নিজের চেয়ে দাদার জীবনের জন্য মায়া বেশি। তার কিছু হলে তেমন ক্ষতি নেই, কিন্তু দাদার কিছু হলে বাবার ঘর বাড়ি নিঃস্ব হয়ে যাবে, সে বোধ প্রবল। টানতে টানতে এতটা দূরত্ব তৈরি করার এটাই মোক্ষম কারণ। রাস্তায় উঠে গেলে কয়েক মিনিটের মধ্যে আমরা বাবার নাগালও পেতে পারি। পিলু আমার দিকে তাকিয়ে কি দেখল। মিছিলটা আরও কাছে এসে গেছে। পিলু তারপর দৌড়াতে থাকলো। মিছিলটার মধ্যে আমার বাবা যে সত্যি আছেন, এবার আর অবিশ্বাস করার উপায় রইল না। মিছিলের মধ্যে বাবাকে দাদার আগে আবিষ্কার করার নেশায় তাকে পেয়ে বসেছে। পিলু ঠিক আবিষ্কার করেছে। সে মিছিলের শেষের লোকটির হাত থেকে কি একটা যেন নিয়ে নিল, তারপর হাত তুলে ডাকল, দাদারে। আমি হাত তুললাম না। পিলুর ছেলে মানুষই আমার সাজে না। রাস্তার এক পাশে খুব ধীর স্থির চিত্তে বাবা যে সত্যি আছেন সেটা দেখার জন্য দাঁড়িয়ে থাকলাম। উত্তরের ঠান্ডা হাওয়া আমার চাদর উড়িয়ে নিচ্ছিল। পিলুর একটা হাফ শার্ট গায়ে, ওর শীত কম। সে দৌড়ায় বলে শীত কম লাগতে পারে, আবার এও হতে পারে সে শরীরে ঠান্ডা লাগলে চঞ্চল হয়ে ওঠে, স্থির হয়ে দাঁড়াতে পারে না, কেবল লাফায়। এ গাছের ও গাছের পাতা ছেঁড়ে, ডাল ভাঙে। বাড়িতে যা করতে পায় না, রাস্তায় বের হলে সেটা পুষিয়ে নেয়। কাছে এলে দেখলাম পিলুর হাতে একটা গামছার পুঁটুলি। বাবা বামুন খুঁজতে গিয়ে নিজেও কিছু উপার্জন করে ফিরছেন, হয়তো চণ্ডীপাঠ, কিংবা কোনো বাড়িতে বামুনের অভাবে মঙ্গলচণ্ডীর পূজা অথবা বিপদনাশিনীর ব্রত করে ফিরছেন। বাবার পুঁটুলিটা পিলুর অধিকার করার কারণ ওতে চাল ডাল কিছু আনাজপাতি সহ দক্ষিণার 1-2 পয়সা লুকিয়ে থাকতে পারে। বাড়িতে গেলে সে প্রথমে বারান্দায় ওটা খুলে হাঁটকাবে, যদি মিলে যায়। মিলে গেলে সে তামার পয়সাটা হস্তগত করবে। মা মায়াও উপর হয়ে পড়বে। যার হাতে ঠেকবে সেই তার উত্তরাধিকারী। পয়সা দখলের জন্য তখন বাড়িতে হুলুস্থুল কাণ্ড। বাবা বারান্দায় বসে তখন প্রসন্ন চিত্তে হুঁকো খাবেন। বাবা ডাকলেন, বিলু, এদিকে এসো। মিছিলটা থেমে আছে। বাবা বললেন, প্রণাম করো পিলু, প্রণাম করো। বাবার এই এক ভাই, বাড়িতে রাস্তাঘাটে সবর্ণের কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে প্রণাম না করলে বাবা রাগ করেন। আমার এসব ভালো লাগে না। এই রাস্তায় কেন, বাড়ি গেলে করা যাবে। আমার পছন্দ নয় হুটহাট প্রণাম করা, কিন্তু বাবার অবাধ্য হতে বাধে। বামুনেরা দাঁড়িয়ে আছেন, 9 জন 9 রকমের। একজন আবার এত কুঁজো যে সোজা হয়ে দাঁড়াবার শক্তিটুকু পর্যন্ত নেই। তিনি আমাকে ঘাড় বাঁকিয়ে দেখলেন, যেন কিছুটা জিমন্যাস্টিকের খেলা দেখাচ্ছেন। কিম্ভূত কিমাকার সব মানুষ। একজন অনবরত খক খক করে কাশছিলেন। খালি পা 4 জনের, একজনের পায়ে খড়ম, 3 জনের টায়ারের চটি, একজনের কেটস জুতো, মাথায় লম্বা এবং নাতিদীর্ঘ টিকি, 2 জনের টিকিতে জবা ফুল বাঁধা। বয়স সবারই আমার পিতৃদেবকে ছাড়িয়ে। ছেঁড়া নামা বলি সাদা চাদর, তালিমারা কালো পশমের সোয়েটার। কনকনে শীতে কুঁজো মানুষটার হাতের লাঠি কাঁপছে। পিলু লাইনবন্দি বামুনদের প্রণাম করছে। সবাই রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে। পিলুর সব কিছুতেই চটজলদি ব্যাপার। সে দ্রুত প্রণাম সেরে হাতে পোটলা নিয়ে ছুটল। মাকে খবরটা দিতে যাচ্ছে। বাবা তো ফিরছেনই, সঙ্গে সেই বামুনের বাহিনী। কাল শ্রাদ্ধ। আজ শীতের রাতে এরা কোথায় থাকবে, খাবে কি, কোথায় বসতে দেওয়া হবে, বাবার মাথায় এসব আছে বলে আমার ধারণা হলো না। ভয়, নিষ্ঠাবান বামুনের অভাবে দাসের মার আবার সদ্গতির না বিড়ম্বনা হয়। আত্মা নিয়ে বোধহয় বাবা বিড়ম্বনার মধ্যে আছেন। আত্মা না প্রেতাত্মা। আত্মার তুষ্টিবিধানে বড় কর্মতৎপর এখন তিনি। তুষ্ট না হলে এই আত্মাই প্রেতাত্মা হয়ে বাবার বাড়ি ঘরে ভর করতে পারে। এই ভয়ে বোধহয় শুধু নেমন্তন্ন করে নিশ্চিন্ত থাকতে পারেননি, সঙ্গে লোটা কম্বলের মতো ঝুলিয়ে এনেছেন। আমার প্রণামের পালা। প্রশ্ন, তোমার জ্যেষ্ঠ সন্তান? আমার না, ওর। বাবা আকাশের দিকে আঙুল তুলে দেখালেন। বাবার স্বভাবেই নিজের বললে পাছে ঈশ্বর কুপিত হন ভয়ে,
ওর বলে রেহাই পান। এতেই যে যার সার কথা বুঝে নেয়। আশীর্বাদ, বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও, পিতৃদেবের মুখ উজ্জ্বল করো। কেউ কেউ মাথায় হাত রেখে মন্ত্র উচ্চারণও করলেন। যার পায়ে কেডস এবং পোশাকে একটু বেশি ধোপতুরস্ত, অর্থাৎ যিনি এদের মধ্যে সম্ভ্রান্ত দেখতে, প্রশ্ন করলেন, তুমি কলেজে পড়ছ? বাবা তাহলে তার বাহিনীকে পুত্রের গৌরবময় অধ্যায় শুনিয়ে রেখেছেন। বললাম, হ্যাঁ। তিনি আমার প্রতি হৃষ্টচিত্তে তাকিয়ে আছেন। বাবা বললেন, ইনি পঞ্চতীর্থ কুলদাচরণ, বিশিষ্ট পণ্ডিত। আমার সঙ্গে পরিচয় করিয়ে বাবার কর্মক্ষমতা জাহির করতে চাইলেন। তিনি শুধু ব্রাহ্মণ ভোজনে সাদামাটা বামুনি আনেননি, সঙ্গে একজন পঞ্চতীর্থও নিয়ে এসেছেন। বাবা কি আগে থাকতেই বাড়ির আবহাওয়া টের পেয়ে গেছেন? আগে থাকতেই আমাকে সতর্ক করে দিলেন, মাকে বুঝিও তিনি যেন কলহে প্রবৃত্ত না হন। বাবার বাহিনী হাঁটতে শুরু করেছে। দীর্ঘকায়, ক্ষীণকায় এবং অস্থি চর্মসার এই ব্রাহ্মণকুলকে নিয়ে বাবা আমাদের থাকবার ছোট ঘরটায় সামলাবেন কি করে আমি বুঝে উঠতে পারছিলাম না। মার অপ্রসন্নতা বাড়বে সেই ভয়েই বোধহয় বললেন, বিলু, পা চালিয়ে যা, একটু দৌড়ে যা, তেনাদের হাত মুখ ধোবার জল তুলে রাখ, সন্ধ্যা আহ্নিক জপতপ আছে। আমি দৌড়ালাম। বাড়িতে এতগুলো লোকের আহারের কি ব্যবস্থা হবে বুঝতে পারছি না। সারাদিন মা তো উপবাসেই আছে, এমতো অবস্থায় এই বাহিনী? এমন প্রশ্ন করতে পারে, বলতে পারে, তোর বাবার কি মতিচ্ছন্ন হয়েছে? একটু জোরে বললেই কানে যেতে পারে। বিষয়টি বাবার কাছে খুব পরিষ্কার বলেই চোখে মুখে তার কেমন শঙ্কা দেখতে পেলাম। বাবার জন্য এ সময় কষ্টের উদ্রেক হতেই দেখলাম ক্যাম্পের মধ্যেই ঢুকে গেছি। মা তো বুঝবে না, বাবা তার বাড়ির মঙ্গলার্থেই কোনো ঝুঁকি নিতে সাহস পাননি। দ্বাদশ ব্রাহ্মণ ভোজন না করালে দাসের মার আত্মার মুক্তি ঘটবে না এমন বিশ্বাস যার, সঙ্গে লোটা কম্বলের মতো ঝুলিয়ে না এনে করেনটা কি? 3-4 ক্রোশ হেঁটে কেউ যদি শেষ পর্যন্ত আসতে রাজি না হয়? দাসের হয়ে যখন কাজটার ভার নিয়েছেন তখন তা নির্বিঘ্নে শেষ না হওয়া পর্যন্ত বাবার স্বস্তি নেই। বাড়ি ঢুকতে আমারও ভয় লাগছিল। পিলু ততক্ষণে বাহিনীর খবর ঠিক মাকে পৌঁছে দিয়েছে। এতগুলো মানুষ বিনা নোটিশে বাবা বাড়ি নিয়ে ঢুকলে জননীর পক্ষে যে প্রকৃতিস্থ থাকা দুরূহ বুঝতে আমার কষ্ট হলো না। ঘরে চাল ডাল বাড়ন্ত থাকাটা একজন সংগ্রামী মানুষের লক্ষণ। বাবা কথাবার্তায় এটা মাকে বুঝিয়ে দিতে কসুর করেন না। সেই সংগ্রামী মানুষ যে যখন তখন একটা বাহিনী নিয়ে ঢুকতেই পারে, তার হক আছে। ঢুকবার মুখে বাবার এমন একটা হম্বিতম্বি চেহারা, এবং এতেই যত অশান্তি সৃষ্টি হতে পারে। বাড়ির এই অশান্তি বাইরের লোক টের পাক আমি, পিলু কেউ চাই না। এখন কলসি কলসি জল আনা দরকার। ক্যাম্পের কল বেশ দূর, কত জল লাগবে কে জানে। জপতপে বসলে কি হবে? কোথায় বসবে? সরু বারান্দা, 9 জন বামুন আড়াআড়ি বসলে পাত পাতার জায়গা থাকবে না। উঠোনে না, কিন্তু যা হিমেল হাওয়া, ঠান্ডাতে সেই কুঁজো লোকটা পর্যন্ত বাবার ঘর বাড়িতে শেষ নিঃশ্বাস না ত্যাগ করে। ভোজনের লোভেই এতটা হেঁটে আসা, চোখ মুখ দেখে ঠিক টের পাওয়া যাচ্ছে। বাড়িতে বারান্দায় একটা হারিকেন জ্বলছে, কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? এমন একটা উদম ঘর বাড়ি, হাট করে সব খোলা। মা, মায়া গেল কোথায়? পিলুটা? ডাকলাম, পিলু, পিলু রে। ডাকলাম, মা, মায়া। ঘরে নেই, রান্নাঘরে নেই, গোয়ালে থাকতে পারে না, ঠাকুর ঘরে নেই, গেল কোথায়? তখনই গোয়াল ঘরের পাশ দিয়ে বাড়ির দিকে যাবার পথটায় পিলুর গলা পেলাম। ছুটে গেলে দেখলাম অন্ধকারে মা মায়ের হাত ধরে দাঁড়িয়ে, মার পাশে ছোট ভাইটা। পিলুর কাছ থেকে খবর শোনার পরই মা দেবী সর্বভূতেষু হয়ে গেছে। গৃহত্যাগের হুমকি। পিলু সাধাসাধি করছে, মা তুমি যেও না, বাবা তো চিরটা দিন এমনই, বাবা ফিরুক না, সব শুনে না হয় যেও, তুমি খেলে না মা। আমি মার কাছে গিয়ে বললাম, বাড়ি চলো মা। মা বলল, তোরা গিয়ে থাক, আমি থাকবো না, আমার বুঝি শরীর না?
আমরা সব করব, তবু চলো। ঘরে এক মুষ্টি বেশি চাল নেই, কিচ্ছু নেই। এতগুলো লোককে কি খাওয়াবে তোর বাবা? বাবা আসুক তো, দেখো না কি হয়। কি হবে আবার? বলবে যাও না, যাও না ধীরেনের বাড়িতে। ধারকর্য মানুষ কত করতে পারে, তোর বাবার কি সে বোধ আছে? আমি জানি মাকে কোনো রকমে দুটো মুখে দেওয়াতে পারলে সব অভিমান জল হয়ে যাবে। বাবা ফিরে আসায় আমার দুশ্চিন্তা দূর হয়েছে, কিন্তু আক্রোশটা যায়নি। মার এটা হয়, বাবার উপর সব আক্রোশ মেটাবার একটাই পথ। মা অনশন করে বাবার উপর সব আক্রোশ মেটায়। যেভাবে হোক বাহিনী ঢোকার আগে মাকে খেতে বসাতে হবে। বললাম, যদি এক্ষুনি না ফেরো আমিও বাড়ি ছেড়ে পালাবো। আমার পালানোটাকে মা ভয় করে, ত্রাসের মধ্যে পড়ে যায়। একবার পালানোতেই মাথা টের পেয়েছে। মার বিশ্বাস এটা আমার স্বভাবে আছে, কোষ্ঠীতেও লেখা আছে। এমন কথায় মাকে খুব কাহিল দেখালো। বলল, যাচ্ছি। না এক্ষুনি, আমার ভালো লাগছে না রে। তুমি এখন যাবে, যাবে কিনা বলো? তোর বাবা খেলো না। বাবা ঠিক খেয়েছে। কি করে বুঝলি? মুখ দেখে। মুখ দেখলে আমি বুঝতে পারি মা। মা আমার সঙ্গে হাঁটতে থাকলো। বাড়ি ফিরে মাকে ঠেলতে ঠেলতে রান্নাঘরে নিয়ে গেলাম। পিলু জল ভরে দিল, মায়া ভাত বেড়ে দিল। মা মাথা নিচু করে খাচ্ছে। বাইরে রাতের অন্ধকার, আকাশে নক্ষত্র ফুটে উঠেছে। গরুটা হাম্বা করে ডাক দিল। কুকুরটা রান্নাঘরের দরজায় বসে মার খাওয়া দেখছে। এ সময়ে রাস্তায় বাবার গলা খাকারি শোনা গেল। বাবা রাস্তায় দাঁড়িয়ে জানান দিচ্ছেন তিনি তার বাহিনী নিয়ে হাজির। পিলু বারান্দার হারিকেনটা হাতে নিয়ে দৌড়ে গেল। মা আমার দিকে তাকিয়ে বলল, যা এগিয়ে দেখ, ওনাদের বসতে দে, আমি খেয়ে জল আনতে যাচ্ছি। আমার মা মুহূর্তে একেবারে অন্য নারী হয়ে গেল। শেষ পর্যন্ত বাবা কত বড় কৃতি মানুষ তা প্রমাণ পাওয়া গেল। বাবা ওনাদের বসতে দিয়ে বলল, জামা কাপড় ছাড়ুন, হাত পা ধোন, ক্লান্তি দূর করুন, আমি আসছি। পিলু খড়বিছালি পেতে তার উপর লম্বা তালপাতার চাটাই ফেলে দিয়েছে। সব বামুনেরই একখানা গামছার পুঁটুলি সঙ্গে, ওতে জামা কাপড়। পিলু মার সঙ্গে হারিকেন নিয়ে ক্যাম্পে যাচ্ছে। মাকে আমি বললাম, আমি যাচ্ছি, তোমায় আর অসময়ে খেয়ে জল টানতে হবে না। বড় একটা মাটির জালাতে জল ভরা হচ্ছে। বাবা মাকে একটা কথা না বলে চলে গেল। দুপক্ষই এখনো তেতে আছে বোঝা যাচ্ছে। বাবা যখন এলেন তখন একেবারে অন্য মানুষ। সঙ্গে নিবারণ দাস এসেছে, তার গৃহভৃত্য মানিক এসেছে। মানিকের মাথায় নজন বামুনের সিধা। মাকে উদ্দেশ্য করে বলল, কর্তামা, সামান্য ভোজনের আয়োজন কর্তাদের জন্য যদি করে দেন। মাথার সে বড় বেতের কাঠাটা আমরা দুই ভাইয়ে নামাতে পারছিলাম না, এত ভারী। মার মুখ ভারী প্রসন্ন হয়ে গেছে। ডাল, সবজি, তেল, নুন, শুকনো লঙ্কা, যাবতীয় সব কিছু। পেল্লাই কাঠাটা টানতে টানতে দু ভাই ঘরে নিয়ে গেলাম। মা বলল, পিলু বাবা বসে থাকিস না, মায়া এদিকে আয়, এগুলো আলাদা করে নে। বাবার তখন গম্ভীর গলা, পিলু, তোমার মাকে বলো বেশি কিছু করতে হবে না। মুগের ডাল, বেগুন ভাজা, ফুলকপির ডালনা, চাটনি, মানিক দই নিয়ে আসছে। কি বলেন, রাতের ভোজন এতেই হয়ে যাবে। বাহিনীর দিকে তাকিয়ে কথাটা ছুঁড়ে দিলেন। আবার ডাক, পিলু দেখ তো, ব্যাগে তামাকের গোলা আছে। পিলু বলল, দাদা যা না, বাবার কাছে থাক, কত কিছুর এখন দরকার পড়বে। আসলে মুহূর্তে ঘরবাড়ির ছবি কত পাল্টে যায়। মা এক হাতে সবজি কাটছে, এক হাতে সরু চালের ভাত বসিয়ে দিয়েছে। কাঠের আগুন দাউ দাউ করে জ্বলছে। দুটো উনুনে রান্না। মায়া এটা ওটা এগিয়ে দিচ্ছে। বাবা তার বাহিনীর সঙ্গে তখন শাস্ত্র আলোচনায় মত্ত। কে বলবে তিনি এ বাড়ির মানুষ? অতিথি অভ্যাগতের মতো তিনিও হুঁকা খাচ্ছেন, আর ধর্মশ্লোক নিয়ে বিতর্ক জুড়ে দিয়েছেন। দেখে মনে হবে
আবার না বামুনে বামুনে লাঠালাঠি লেগে যায়। পিলু মাকে এক ফাঁকে এসে বলল, বাবার কত বুদ্ধি। মা বলল, হ্যাঁ, বুদ্ধি না ছাই। তুমি মা বোঝো না, ওরা না এলে আমরা এত ভালো খেতে পারতাম। ভোজ শুধু কাল নয়, আজও। মা বলল, যা তো বাবা, ঠাকুরের বৈকালিটা দিয়ে আয়। তোর বাবা সময়ই পাবে না, সারাটা দিন মানুষটার বড় খাটাখাটনি গেছে। পিলু চলে যেতেই ফের ডাক। মা এ সময় বড় আস্তে কথা বলছেন। মা যে গলা চড়ালে রাস্তা থেকে শোনা যায়, এ মাকে দেখে কে আর বিশ্বাস করবে। পিলু এলে বলল, তোর বাবাকে একটু ডেকে দে। পিলু বলল, বাবা ডাকছে। বাবার গায়ে একটা খদ্দরের চাদর, পায়ে খড়ম, পুষ্ট গোঁফ। বাবা আমার বড় সুপুরুষ। কাছে এলে মা ফিসফিস করে বলল, তুমি একটু দই মুড়ি খাও, কখন রান্না হবে, পেটে তো কিছুই নেই বুঝতে পারছি। বলেই মা বাবার দিকে চকিতে তাকালো, মাথার ঘুমটা সামান্য টেনে দিল। বুঝি মার এই সুন্দর চাউনি বাবাকে ঘরবাড়ির জন্য আরও দীর্ঘায়ু করবে। বাবার পৃথিবীটা কত ভরাট এ মুহূর্তে দুজনের কাছাকাছি থাকার মধ্যে টের পেলাম। আমার মা আমার বাবা সুখে দুঃখে বড় কাছাকাছি। পিলুকে আজ আর পায় কে? বনভূমির মধ্যে এতগুলি মানুষের উপস্থিতি, ধর্ম আলোচনা, আকাশের অজস্র নক্ষত্র এবং ফল পাকুড়ের গাছসহ পেছনের বনভূমি নিয়ে আজ বড় বেশি চঞ্চল। এমন সুসময় মানুষের জীবনে বড় কম আছে। পিলুর কাজে কর্মে ছোটাছুটি দেখলে তা আজ বড় বেশি বোঝা যায়। এভাবে বৈশাখ মাস এসে গেল। মাঝে একদিন পিলুকে সঙ্গে এনেছিলাম। বৌদি, বদ্রিদা, নটু, পটু, লক্ষ্মী সবাই এতে খুশি। সারাটা সকাল আমাকে পড়তে দেয়নি। নটু পটুও পিলুকে অজুহাত খাড়া করে পড়া থেকে উঠে গেছে। এ দেবস্থান অনেকটা জায়গা জুড়ে। সামনে রেল লাইন, পাশে আমবাগান, পেছনে ঝিল, উত্তরে বড় বড় সব অশ্বত্থের ছায়া। বটের ঝুড়ি নেমে জায়গাটাকে এক গভীর অরণ্য সৃষ্টি করেছে। পিলু যতক্ষণ ছিল এসব বড় বৃক্ষের নিচে ঘুরে বেড়িয়েছে। সকালে মুড়ি, মন্ডা, সন্দেশ, কলা খেয়েছে। সকালের খাওয়াটা আমাদের লক্ষ্যের জিম্মায়। এত দিয়েছিল যে পিলু যতই খেতে ভালোবাসুক, এত খাওয়া কঠিন। কিন্তু লক্ষ্মী শুনবে না। পিলুর রাক্ষুসেপনা ধরা পড়বে ভয়ে সেবারে তাড়িয়ে দিয়েছিলাম। লক্ষ্মী এটা বোঝে, যাতে পিলুর কোনো কারণে কম না হয় সেজন্য লক্ষ্মী সতর্কতার খাতিরে জামবাটি ভরে সব দিয়েছিল। লক্ষ্মীকে বলেছিলাম, অতটা দিলে খেতে পারবে না, নষ্ট করবে। লক্ষ্মী আমার কথায় কোনো কর্ণপাত করেনি। পিলুকে বলেছিল, খাও, লজ্জা করো না, দাদাটা তোমার খাওয়া পছন্দ করে না। পিলু বড় বড় চোখে শুধু দেখছিল। খাওয়া পেলে সে চুপচাপ খেতে ভালোবাসে। বড় বড় চোখে তাকায় আর গোগ্রাসে খায়। রাস্তায় নিয়ে আসার সময় বলেছিলাম, রাক্ষসের মতো খাস না, রোয়ে শোয়ে খাস। খাওয়ার প্রথম দিকে কথাটা বোধহয় মনে ছিল, কিন্তু খেতে খেতে কখন ভুলে গেছে। ভালো খাবার পাতে পড়লেই মনে হয় কেউ ওরটা কেড়ে নেবে। সে প্রায় বলতে বলতেই গিলতে আরম্ভ করেছিল। লক্ষ্মী খেতে দিয়ে অন্যদিন চলে যায়, আজ গেল না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিলুর খাওয়া দেখছিল। নটু পটুর এসব মন্ডা খেতে খেতে অরুচি ধরে গেছে। মন্দিরে জমা থাকে সব। সকালে বৌদি দেবী দর্শনের সময় বের করে আনেন। সবার জলখাবার ও থেকেই হয়। নটু পটু মাঝে মাঝে বাড়ির মধ্যে ঢুকে হল্লা জুড়ে দেয়, খাবো না, রোজ রোজ এক খাবার, খাবো না। তখন তেল, মুড়ি, কাঁচা লঙ্কা দিলে ওরা বড় কৃতার্থ হয়ে যায়। পিলুর রোজই তেল মুড়ি, আজ মন্ডা মিঠাই। সে সত্যি বড় বেশি গিলছে। আমাদেরটা প্রায় পড়েই আছে, আর পিলুর ভরা জামবাটি শেষ। লক্ষ্মী আমার দিকে একবার তেরচা চোখে তাকালো। পিলুকে যে বারণ করব এভাবে খাস না, খেতে নেই, সে উপায়ও নেই। লক্ষ্মী বোধ হয় আবার কিছু আনতে গেল। ভেতরে আমার প্রচণ্ড রাগ। তুই বুঝিস না কেন, তুই মাস্টারের ছোট ভাই? কিন্তু রেগে গেলে খারাপ দেখাবে। শুধু বললাম,
পিলু, আর খাস না। দুপুরে যে বড় রকমের ভোজ আছে ও কথা বলতে পারিনি। সামনে নটুপটু, ওদের কাছে পিলুর খাওয়াটা বড় নয়। পিলুকে নিয়ে কতক্ষণে আমার জিম্মা থেকে বের হয়ে যাবে। কি করে যে পিলুকে একা পাওয়া যায়। অগত্যা নটুপটুকে বললাম, দেখে আয় তো বদ্রিতা কি করছে। ওরা চলে গেলে বললাম, মারবো এক থাপ্পড়, পাজি হতভাগা, এত খেলি। পিলু বলল, বারে দিলে খাবো না। দুপুরে কত বড় ভোজ, আর তুই। পিলু জিভ কামড়ে বলল, ইস, ভুলেই গেছি রে দাদা। লক্ষ্মী তোকে আবার মিঠাই মন্ডা দেবে, খাস না কিন্তু। আর খাই। সে যেন খুবই আহাম্মকের মতো খেয়েছে, এমন চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। লক্ষ্মী এলে পিলু ছুটে পালালো। খাবো না বলতে তার লজ্জা লাগে, জীবনেও এ কথা বলার সুযোগ পায়নি। ও চলে গেলে লক্ষ্মীকে বললাম, নিয়ে যাও, দুপুরের খাওয়াটা ওরা মাটি করো না। লক্ষ্মী কি বুঝলো কে জানে, বলল, ছেলে মানুষ, ঘুরে বেড়ালেই সব হজম হয়ে যাবে। ওর দুপুরের খাওয়া মাটি করার জন্য ওকে এত দিইনি মাস্টার। লক্ষ্মী সব বাটি গেলাস হুড়মুড় করে তুলে নিলে বুঝতে পারলাম লক্ষণ ভালো না। ডাকলাম, লক্ষ্মী শোনো। কি, তুমি কিছু ভাবলে না তো? কি ভাববো বলে আর দাঁড়ালো না। লক্ষ্মীকে নিয়ে এই এক মুশকিল, ও কোনো ভুল করলে সেটা কিছুতেই শুধরে দেওয়া যাবে না। ওর একটা কারণ, সে বাল বিধবা এবং দেবস্থানে পড়ে আছে বলে সবাই তাকে হেনস্থা করে। সব সময় ওর মধ্যে অন্যের উপর প্রভাব বিস্তারের একটা প্রবল ইচ্ছা থাকে। পিলু আসা মাত্রই সেটা শুরু হয়েছে। ভেতরে ওর কোথাও একটা খালি জায়গা আছে, সেখানে কখন কে যে জায়গা করে নেবে বোঝা যায় না। বোধহয় পিলুকে দিয়ে জায়গাটা ভরাট করতে চেয়েছিল। এ কথার পর সে পিলুর আর কোনো খোঁজ খবরই করেনি। এমনকি আমি, পিলু, বদ্রিদা, নটু, পটু যখন বারান্দায় খেতে বসলাম, লক্ষ্মী একবারও ভুলেও এদিকটায় ঘুরে যায়নি। বৌদি এক হাতে সব করতে থাকলে একবার শুধু বদ্রিদা বলেছিলেন, লক্ষ্মী কোথায়? বৌদি বলেছিলেন, গোলা ঘরে আঁচল পেতে শুয়ে আছে, কে এখন ওর মুখ নাড়া শুনবে।